पूर्ण ब्रह्म पतित पावन श्री श्री हरिचाँद ठाकुर जगत लक्ष्मी शांति माता तत्संगे आसरे उपस्थित समस्त हरिभक्त कृष्ण भक्त गौर भक्त अन्यान्य सकल भक्तिमती मायेदेर सकलेर श्रीपाद पद्मे आमार भक्तिपूर्ण प्रणाम। आजकेर जे महोत्सव এই মহোৎসবের যে ইতিহাস সেই ইতিহাসকে হয়তো নতুন প্রজন্ম অনেকেই জানে না, কারণ এই বাড়িতে যে মূল পুরোধা যিনি ছিলেন প্রয়াত সুরেন গোসাই বা সুরেন সাধু নামে যিনি ছিলেন, সত্যি তানার যে অবদান, তানার যে ত্যাগ, এখানে ঘন্টার পরে ঘন্টা বললেও তানার ত্যাগের এক তিলমাত্র ব্যাখ্যা করা সম্ভব হবে না। আমি জন্মের পূর্বেই আমার পিতামাতা সুরেন গোসাই থেকে সর্বপ্রথম দীক্ষা গ্রহণ করেছিলেন, অতএব আমার পিতামাতা ছিলেন তানার সর্বপ্রথম শিষ্য শিষ্যা। এবং আমি ছোটবেলা থেকে মায়ের কোলে বসে বাবার কাঁধে বসে এইখানে এই তীর্থভূমিতে আসতে অভ্যাস করি। বাবা প্রয়াত হয়ে গেছে, যখন বুঝতে শিখেছি, নিজের কাছে চলার মতো সামর্থ্য হয়েছে, তখন থেকে এই মন্দির রং করবার জন্য এক সপ্তাহ আগের থেকে হয়তো আমাকে তিনি তাগিদ করতেন, দাদু ভাই উৎসব আইয়া গেছে, তোকে কাজকর্ম করণ লাগবো, সময় করিয়ে তাই কাজ করিস। ওনার ভাষাটা এমনই ছিল, দিল খোলা ভাষা। তানার যে স্নেহ, তানার যে ভালোবাসা, তানার যে কৃপা, কোনোভাবেই আমি প্রকাশ করতে সমর্থ নই। কারণ সাধু বলতে যা বোঝায়, আমি যতটুকু দেখেছি, অন্তত আমার 26-27 বছর বয়স পর্যন্ত আমি তানার সঙ্গে খুব নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলাম। যে মানুষটি, আমরা যখন ছোট ছোট, আমরা 4 ভাই বোন, আমার বাবা যখন পেটে ব্যথায় খুব কষ্ট পেতেন, তখন তো ট্রিটমেন্ট এত ছিল না, আমার এই সুরেন দাদু নিজে গিয়ে নিজের শিষ্যর বাড়িতে চাষের দিনে নাঙল চালিয়ে পাতা তুলে জমিতে রোপা করে দিয়ে গেছে। আজকে যদি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা সুরেন সাধুর অবদান অকপটে স্বীকার করব আমি। এই মানুষটি এই মালকানগিরিতে যখন পুনর্বাসন হয়েছে, মানুষের চতুর্দিকে শুধু ঘন জঙ্গল, বাঘ ভাল্লুক শুয়ার সরদুলের গতিবিধি সব সময়ের জন্য, তখনকার দিনে এখান থেকে MV 99, আপনারা কেউ যদি যেয়ে থাকেন, কত কিলোমিটার হবে? 100 কিলোমিটারের উপরে। এখান থেকে 99 বৎসরে বোধহয় 10-12 বেশিও যেতেন, তিনি পায়ে হেঁটে চলতেন। তার সঙ্গে একটি এই পাশের ঝোলানো ব্যাগ থাকতো, ব্যাগের ভিতরে একখানা লীলামৃত থাকতো। কখনো কখনো এখান থেকে একটা দুটো ডঙ্কা, 1-2খানা কাশ, 2-4খানা নিশান, সঙ্গে যারা যেত দল নিয়ে, কিন্তু দল থেকে তারা যখন চলে আসতো, তখন ওই 2টো ডঙ্কা, 2খানা কাশি, নিজের সঙ্গের একখানা গামছা, একখানা লীলামৃত, এবং যে নিশানগুলো বগলে চাপা দিয়ে সুদূর 95, 56, 62, ওই যে তারা দাদা আছে, ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে তিনি আবার এইখানে আসতেন। জীবনে সাইকেল চড়া ওনার বোধহয় হয় নাই, মোটর সাইকেল গাড়ি তো দূরে থাকুক। এই সমগ্র অফলা জমিতে তিনি সমগ্র জীবনকে বিলিয়ে দিয়ে গেছেন, বিনিয়োগ করে গেছেন, হরিনামের বীজ বপন করে দিয়ে গেছেন। তৎসঙ্গে আমার আরেক দাদু প্রয়াত নলিনী চৌধুরী, আপনারা অল্প কয়েকদিন পরে তার ধামে মহোৎসবে আসবেন, সবাই সেখানে হরিনাম শুনবেন। আরো অনেক অনেক সাধুরা, এখানে নিকুঞ্জ গোসাই নামে একজন সাধু, প্রায় এই বাড়িতে 2-3 বার আমি দেখেছি, তিনি এসেছেন পশ্চিমবঙ্গ থেকে। অঞ্জন গোসাই বলে একজন সাধু এসেছেন। আপনারা যোগেনবালার নাম শুনেছেন, জগা পাগলের নাম শুনেছেন, আপনারা আমার কাকু
জুড়ান কাকু, এনারা তো অনেক পরে, কিন্তু সর্বপ্রথম ব্যক্তি এই 2-4 জন যারা কি এই অফলা জমিতে জংলা জমিতে হরিনামের বীজ বপন করে গেছেন। সত্যি তাদের নামে এখনো ব্যাধি মুক্ত হয়, আমি তার প্রমাণ। আমার দাদু যখন প্রয়াত হয়ে যায়, গত হয়ে যাওয়ার প্রায় 2-3 বছর পরে আমাকে একদিন স্বপ্নে দেখা দেয় এবং একটি কথা তিনি বলে যান, দাদু যদি কোনো অসুবিধা হয়, কোনো রোগ ব্যাধি, কোনো মানুষ সমস্যায় আসে, তুই এই দ্বাদশ পাগলের কথা বলে ফু দিয়ে দিস। সত্যি তাই হয়, সত্যি তাই হয়, আমি প্রমাণ করে দেখেছি। অবশ্যই একজন বাস্তব সাধু মানুষ ছিলেন। জীবনে না ছিল লোভ, না ছিল ক্রোধ, না ছিল বাসনা, না ছিল কোনো স্বার্থ। আত্মভোলা মানুষ ছিলেন। কারণ গার্হস্থ্য ধর্ম, যদি বা তিনি বিবাহ করেননি, তথাপিও নিজের ভাইয়ের সংসারে থেকে নিপুণ ভাবে, নিখুঁত ভাবে তিনি সংসারের সমস্ত কর্ম তিল তিল করে করেছেন। প্রতিটা মানুষকে, তানার যারা অনুসারী ছিলেন, যে ভক্তরা ছিলেন, যারা ঠাকুরের কাছে সমর্পিত হয়েছেন, তাদেরকে সৎ উপদেশ ছাড়া অন্য কিছু তিনি জানতেন না। আমি দেখেছি তিনি কোনো মন্ত্রতন্ত্র ধার ধারতেন না। আমাদের গ্রামে এক মহিলাকে উপরিভাব মানে ভূতে পেয়েছিল। আমি প্রথম দেখেছি যে হরি নামেও ভূত পলায়, আমার চোখের সামনে হয়েছে সেটা। পরিমল গয়ালীর স্ত্রী, তানারাও এই দাদুর ধরা ভীষণ ভাবে 1 সপ্তাহ 15 দিন ভাবে উপরিভাবে আকুলি বিকুলি করছে, নানাবিধ অস্বাভাবিক কর্ম করছে। দাদু তখন ঘরে ছিল না, হয়তো 1 সপ্তাহ পরে আসতে খবর পেয়ে যায়। যাওয়ার পরে আমাদের কয়েকজনকে ডেকেছে, বলছে এই মারা ডাঙ্কা ল, পিড়া ডাঙ্কা পিড়া। আমরা ডঙ্কা পিটাতে শুরু করেছি। ওনার চুল ছিল খুব লম্বা, কালো মেঘের মতো চুল ছিল, শুধু চুল দিয়ে পিটিয়েছে আর হরিনাম করেছে। 10 থেকে 15 মিনিট পরে বলে তোকে যেতে হবে এখান থেকে। এবং আমাদের গ্রাম থেকে কাছাকাছি 1.5 কিলোমিটার দূর অসীম হালদারদের জমি, যারা জানেন 38-36 জানবেন, 1 নম্বরের কাছাকাছি, ওখানে বড় একটা আম গাছ ছিল। বলছে ওই গাছের ডাল ভাঙিয়ে দিবি, নইলে তোরে ছাড়ন নাই। সেই গাছের মোটা ডাল ভেঙে চলে যায়। তারপর থেকে কোনোদিন হয়নি, আমার চোখের সামনে এগুলো। আমি বিজ্ঞান যুগের মানুষ, কিন্তু হরিনামের ভিতরে যে বিজ্ঞান তত্ত্ব আছে সেটাকে বুঝতে হবে। এখানে মহাসংকীর্তনের আসর চলছে, কারণ কবি চূড়ামণি রসরাজ তারক সরকার তিনি যে সঙ্গীত রচনা করে গেছেন তা পৃথিবীতে অদ্বিতীয়। তার ব্যাখ্যা করবার মতো লোক হয়তো পৃথিবীতে 2-1টি পাওয়া যেতে পারে, নাও যেতে পারে, সংশয় আছে। কারণ আমার প্রেমিক কবি, ভাবুক কবি, সাধক কবি অশ্বিনী গোসাই যে গান রচনা করেছেন, তা সাধকের প্রাথমিক থেকে পারমার্থিক স্তর পর্যন্ত সে গানের ভিতরে ভাব অভিব্যক্তি প্রকাশ হয়েছে। কিন্তু রসরাজ তারকচন্দ্র সরকার যে ভাষা, যে ছন্দ, যে অভিব্যক্তি, যে সারমর্ম তিনি সংযোজিত করে গেছেন, যে সঙ্গীতের ভিতরে ভক্তের মহাভাবের প্রকাশ ঘটে। মহোৎসবের আসরে প্রায় তো আপনারা জানেন, প্রথম দিন সন্ধ্যার সময় দল আসে, দল আসার পরে উদ্দণ্ড কীর্তন হয়, ডঙ্কা কীর্তন হয়, ভক্তরা মহাভাবে গদগদ হয়ে যায়। তারপরে দেখা যায় ঠাকুরের বন্দনা, প্রার্থনা, আবাহনী এবং ভাব অভিব্যক্তি, কত সুন্দর বৈঠকি গান বা হরিসঙ্গীত ইত্যাদি গানগুলো পরিবেশন করে সমগ্র রাত ব্যাপী। পরবর্তী দিন, ঠিক প্রথম দিনের অধিবাসের পরের দিন সকালে গোষ্ঠ ইত্যাদির পরে যখন এটাকে বলা হয়েছে মহাসংকীর্তন। কেন মহাসংকীর্তন বলা হলো, এই জিনিসটাকে আমাদের ভাবতে হবে। ভক্তরা বিভিন্ন বর্গের, বিভিন্ন পরিস্থিতি থেকে আসে, বিভিন্ন ভাবে থাকে।
সমগ্র ভক্ত যখন দীর্ঘ সময়, একটি রাত একটি দিন ব্যাপী তারা হরিনামের ভিতরে নিজেকে আপ্লুত করে ফেলে, নিমজ্জিত করে ফেলে, তখন যে মহাভাব উতলে ওঠে, সেই ভাবের মহাভাব দিয়েছেন আমার রসরাজ তারকচন্দ্র সরকার। যেখানে গেলে গুণাতীত অবস্থা হয়ে যায়, মানুষের কোনো জাত পাত ছোঁয়া ছুত ভেদ বৈষম্য আত্ম অহংকার বলে কিছু থাকে না, সেই ভাবের প্রকাশ হয় মহাসংকীর্তনের ভিতরে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সংযোজন করেছেন আমার রসরাজ তারকচন্দ্র সরকার, যিনি আমার ঠাকুরের স্বয়ং লীলা সঙ্গী। তার এক একটা শব্দের ভিতরে এত ব্যাপকতা রয়েছে, এত গুরুত্ব রয়েছে। তিনি ঈশ্বরকে স্বয়ং দর্শনধারী, দর্শন করা মানুষ আমার রসরাজ তারকচন্দ্র সরকার, যার ভাবের তুলনা হয় না, যার ব্যাখ্যার তুলনা হয় না, যার নামের অর্থকেই প্রথম ধরতে গেলে যার নাম হচ্ছে তারক, যিনি তারণ করেন তিনি তারক। আজ যদি আমরা যা কিছু পেয়েছি, হরিচাঁদ বলতে যা বুঝি, হরিচাঁদ বলতে যে সংস্কার পেয়েছি, যে দিশা পেয়েছি, যে নাম পেয়েছি, এ সমস্ত কিছুর দাতা, এ সমস্ত কিছুর জ্ঞাতা আমার রসরাজ তারকচন্দ্র সরকার। কারণ তারক না হলে তারণ হয় না। হরিচাঁদ এসেছিলেন জীবের আকুলি ক্রন্দনে, তিনি জীবের ব্যথা দূর করবার জন্য, কিন্তু আমার রসরাজ তারকচন্দ্র সরকার যদি না আসতেন, আমার হরিকেও তিনি তারণ করার মতো ক্ষমতা রেখেছেন। কেমন মানুষ হয় আমার তারক। একদিন আমাকে আর 10 মিনিট সময় দেবেন, তাহলে আমি কথা বাড়িয়ে যাব। কারণ ভক্তের আসর তো, ভক্তের হৃদয়ে গ্রহণ করার মতো শব্দ জানি না হবে কিনা, তবু চেষ্টা করব ভক্ত চরিত্র উপস্থাপন করবার জন্য। আমার রসরাজ তারকচন্দ্র সরকার অল্প বয়সে পিতৃবিয়োগ ঘটেছে, অর্থাৎ বাবা হারা হয়েছে, বয়স মাত্র 15-16 বৎসর। ঠাকুর তাকে বলছে, তারক বিবাহ করো। তারক বলছে, ঠাকুর আমি বিবাহ করব না। বলছে, না রে তারক, বিবাহ করতে হবে। আরবার তারক বলছে, ঠাকুর আমি বিবাহ করলে তোমাকে ভুলে যাব ঠাকুর, সংসারের যে জ্বালা, যে যন্ত্রণা, যে মায়া, যে মোহ, আমি তোমাকে ভুলে যাব, আমি সংসার করব না, বিবাহ করব না। তথাপিও ঠাকুর বলছে যে আমাকে স্মরণ করে যে সেই যে কোনো কর্ম করে, সে কর্ম আমার বলে মনে করবে। তারপরে ঠাকুরের কথা মতো তারক তো বিবাহ করলেন। অল্প কিছুদিন পরে তারকের ঘরে তন্ডুল নাস্তিক, অর্থাৎ ঘরে এক সাজ খাবার মতো কোনো ব্যবস্থা নেই। বসে বসে চারো বনবার জন্য চটা চাষছে। চারো জানেন তো, যা দিয়ে মাছ ধরে। কারণ আমার রসরাজ তারক ছিলেন কারারের ঘরের ছেলে, মানে জেলের ছেলে। মাছ ধরা, মাছ বিক্রি করা ছিল তাদের কৌলিক বৃত্তি। তো গুনগুন করে হরিগুণ গাচ্ছে আর চিন্তা করছে, ঠাকুর আমার তো ইচ্ছা ছিল না, কিন্তু আজকে আমার ঘরে বৃদ্ধ মাতা এবং যুবতী স্ত্রী, আমি যুবক মানুষ, কিন্তু ঘরে এক মুঠো চালের বন্দোবস্ত নেই, আমি কি করব ঠাকুর? দুই চোখের জলে আমার তারক গোসাই আজ বুক ভেসে যাচ্ছে আর গুনগুন করে হরিগুণ গাইছে। চিন্তা করতে করতে হঠাৎ বুদ্ধি আসছে, না বিকালবেলা বাজার আছে, তো খালি ঝাঁকা নিয়ে বাজারে যাব, বাকিতে মাছ কিনবো। যদি কেউ বাকিতে মাছ দেয়, সেই মাছ কিনে বিক্রি করব, যদি 2 পয়সা লাভ হয় তা দিয়ে হাটের বেসাতি কিনে আনবো, চাল ডাল তেল লবণ। এমনি ভাবে চিন্তা করে জয় হরিবল গৌর হরিবল বলে ওই মাছের যে ঝাঁকাটা, যে ঝাঁকায় করে সব দিন মাছ নিয়ে যায়, খালি ঝাঁকা নিয়ে আজ আমার রসরাজ লোহাগাড়া বাজারের দিকে রওনা করেছে। বাজারে পৌঁছেছে, অল্প বেলা আছে। বাজারে যাওয়া মাত্র দেখতে পাচ্ছে একজন মাছওয়ালা 5-7 কিলো ওজনের একটি বড় রুই মাছ তিনি এনে সবে মাত্র রেখেছে। মাছটিকে দেখা মাত্র আমার তারকের মনে বড় ভাব হয়েছে, কত সুন্দর রুই মাছ, আমার ঠাকুরকে যদি ভোজন করাতে পারতাম, কত না সন্তুষ্ট হতো আমার ঠাকুর, কত তৃপ্তি অনুভব করত। কিন্তু একথা তো ভক্ত মনে মনে চিন্তা করছে। আর ভাবগ্রাহী জনার্দন তিনি ওড়াকান্দি বসে তিনি ভাবছেন।
মাছওয়ালাকে জিজ্ঞেস করছে, ও ভাই তোমার মাছ কত? বলছে 9 শিকে। তুমি নেবে? বলে আমার কাছে তো পয়সা নেই। তারক গোসাই জিজ্ঞেস করতে করতেই 2 জন 5 জন 10 জন করে অনেক লোকে ঘিরে ফেলেছে, কারণ মাছটা খুব বড় মাছ। তারক গোসাই আস্তে আস্তে সরতে সরতে মাছওয়ালার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। সমস্ত গ্রাহকরা যে আসছে ওই মাছের দাম শুনছে। কিন্তু 9 শিকে, বাংলাদেশের 9 শিকা মানে আজ থেকে 200 বছর আগের কথা চিন্তা করেন, তাহলে কত টাকা দাম? অত টাকা কারোর কাছে আছে নাকি? 2 টাকা 4 আনা তখনকার সময়, আজকে যদি মূল্যায়ন করা হয় তাহলে কত হবে? যাই হোক, তো এমনি করে প্রত্যেকটা গ্রাহক আসতেছে, জিজ্ঞাসা করে চলে যাচ্ছে। মাছওয়ালার মাছ কিন্তু আজ বিক্রি হলো না। দিবাকর অস্তাচলে চলেছে, অল্প একটু বেলা আছে, সন্ধ্যা আগত। তখন মাছওয়ালার কাছে কোনো খরিদ্দার নেই। মাছওয়ালা স্বতঃস্ফূর্ত জিজ্ঞাসা করেছে আমার তারক গোসাইকে, ও গোসাই মাছ নেবে তুমি? তারক গোসাই বলছে, আমার কাছে তো পয়সা নাই, তুমি যদি বাকিতে দেবে তাহলে নিতে পারি। তাহলে কত দিতে হবে বলো? বলে কি এখন নিলে 5 শিকা দিলে হয়ে যাবে, কারণ বেলা চলে গেছে না। হাটের যারা কেনাকাটা করবে তারা তো একে একে হাট করে বাড়ি চলে গেছে, গ্রাহক কমে গেছে। তারক গোসাই বললেন ঠিক আছে। তখন তারক গোসাই মাছটাকে নিয়ে প্রত্যেকদিন নিজে যেইখানটায় বসে মাছ বিক্রি করে ওইখানে নিজের জায়গায় গিয়ে মাছটাকে 2 ভাগ করেছে। মাঝখান দিয়ে মাথার দিকের ভাগটা ঝাঁকার ভিতরে রেখে ঢেকে রেখেছে, পিছের দিকের ভাগটাকে 5টা ভাগে ভাগ করেছে। 5 ভাগে ভাগ করা মাত্র একজন গ্রাহক এসছে, বলছে, ও সাধু তোমার এই মাছ কত? বলে কতটা নেবেন? বলে না, এই 5 ভাগা সবটুকুই নেব। বলে 5 শিকা দিলে হয়ে যাবে। বলছে কতটা নেবেন? বলে সবটুকুই নেব। ওই গ্রাহক 5 শিকে পয়সা বের করে দিয়ে 5 ভাগা মাছ নিয়ে সে চলে গেল। আজ আমার তারকের মনের যে বাসনা, ঠাকুরকে ভোজন করানোর জন্য যে চিন্তান করেছে যে এত সুন্দর রুই মাছ আমার ঠাকুরকে ভোজন করাবো, তারক গোসাই অবশিষ্ট অংশ যেটা ঝাঁকায় রেখেছিল সেই ঝাঁকা সহ মাছটিকে মাছের ডালা মাথায় তুলে জয় হরিবোল গৌর হরিবোল বলে অন্ধকার রাস্তা ধরে আজ ওড়াকান্দি অভিমুখে যাত্রা করেছে তারক গোসাই। কিন্তু শীতের দিন, মাঘ মাসের উত্তরে হাওয়া চলছে। তারক গোসাই হাঁটতে 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 মধুমতির কুল অবধি যাওয়ার পরে গিয়ে দেখে সেখানে ঘাটের যে খেওয়াদার, যে ঘাটোয়াল, ঘাটের মাঝি আজ ঘাটে নেই, কারণ রাত অনেক হয়ে গেছে। অনেকবার ডাকাডাকি করলো মাঝিকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তারক গোসাই সময় নষ্ট না করে ওখানে বসে পড়েছেন। বসে বসে হরিনাম করছে। হরিনাম করতে করতে আমার তারক আজ মহাভাবে ভাবিষ্ট হয়ে গেছে। হরিবোল 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 হরিবোল। তারক গোসাই আজ গুনগুন করে হরিনাম করতে করতে মহাভাবে ভাব সমাধি হয়ে গেছে মধুমতির কুলে। মাঘ মাসে শীতের রাত, উত্তরের হিমের হাওয়া, ঠান্ডা হাওয়া আস্তে আস্তে আমার তারক গোসাইয়ের শরীর বরফের মতো হয়ে যাচ্ছে। কিন্তু যিনি মহাভাবে হরিনামে যিনি ভাবিত হয়ে গেছে, ভাব সমাধিতে চলে গেছে, যার শরীর জ্ঞান নেই, বাহ্য স্মৃতি হারা হয়ে গেছে আমার তারক আজ। কিন্তু এদিকে ভাবগ্রাহী জনার্দন যিনি, তিনি আজ ওড়াকান্দি বসে ঠাকুর আমার শান্তিমাকে ডাকছে, দেবী তুমি শীঘ্র করে ছুটে এসো, দেখো আমার ভীষণ শীত করছে। শান্তিমা দৌড়ে এসে দেখছে ঠাকুর শীতে থরথর করে কাঁপছে। শান্তিমা বলছে, কি হয়েছে ঠাকুর? বলছে, ঘরে লেপ কাঁথা কম্বল যা আছে আমাকে দাও, ঢেকে দাও, আমি সহ্য করতে পারছি না, দেখো কিভাবে কাঁপছে আমার শরীর। সমস্ত কাঁথা কম্বল দেওয়ার পরেও ঠাকুরের শরীরের শীত কিন্তু আজ মানছে না।
তখন শান্তিমা গোলক পাগলকে ডাকছে, গোলক, গোলক কোথায় আছিস? গোলক ছুটে আয়, দেখ দেখ ঠাকুর কেমন ভাবে শীতে কম্পন হচ্ছে ঠাকুরের শরীর। গোলক পাগল ছুটে এসে দেখে ঠাকুরের শরীরে প্রচন্ড কম্পন হচ্ছে। গোলক বলছে, ঠাকুর তুমি তো নিদানের কর্তা ঠাকুর, এর বিধান কি তুমি নিজেই বলে দাও ঠাকুর, আমরা তো উপলক্ষ। ঠাকুর বলছে, গোলক, আমার তারক মধুমতির কুলে বসে শীতে পাথর হয়ে গেছে, তুই শীঘ্র করে ছুটে যা। আমার তারকের মতো ভক্ত তারক চন্দ্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলছে, আমি সব সহ্য করতে পারি গোলক, আমার তারকের মতন ভক্ত যদি কষ্ট পায় সে ব্যথা আমি নিজের হৃদয়ে ধারণ করি। তারক গোলক তুই শীঘ্র করে জানে, আমার মনের মালিক, আমার হৃদয়ের ধন তারককে তুই শীঘ্র করে তুলে নিয়ে আয়। আবার তার গোলক পাগল দ্রুত বেগে ছুটে চলেছে। আজ বায়ু ভরে যাওয়ার মতো আমার গোলক পাগল বীর বিক্রমে ছুটে চলেছে। কোথায় ওড়াকান্দি, কোথায় মধুমতির গঙ্গার তট। গিয়ে দেখে পাড়ে নৌকা বাঁধা, সঙ্গে সঙ্গে নিজে নৌকা খুলে নৌকা বেয়ে মধুমতি পার হয়ে ওই পারে গিয়ে অন্ধকারের ভিতরে তারক, তারক, তারক বলে ডাকছে। কোথাকার তারক? কারণ যিনি মহাভাবে ভাবিত হয়ে গেছে, যার বাহ্য স্মৃতি শূন্য হয়ে গেছে হরিনাম করতে করতে, ৩-৪ বার ডাকে দেওয়ার পরে ক্ষীণ স্বরে তারক গোসাই বলছে, কে দাদা, গোলক নাকি? গোলক পাগল ঠিক পেয়েছে, সঙ্গে সঙ্গে তারকের ডেনা ধরে তুলে স্কন্ধে তুলেছে, মাছের ঝাঁকা মাথায় নিয়েছে, সঙ্গে সঙ্গে নৌকার উপরে গিয়ে নৌকা বেয়ে নিজে মধুমতি পার করে ওড়াকান্দি গিয়ে পৌঁছেছে। সেই রাত্রে সেই মাঠ পৌঁছাবার পরে তারক গোসাই যখন ঠাকুরের কাছে গিয়ে পাদপদ্মে লুণ্ঠিত হয়ে পড়েছে, আবার ঠাকুর আবার তারককে বুকে জড়িয়ে ধরে মহাভাবে ভাবিত হচ্ছে, তোর মতো ভক্ত যদি কষ্ট পায় তারক, আমি সহ্য করতে পারি না রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ সেই মৎস্য রন্ধন হয়, একটু জল রন্ধনের পরে আমার আবার ঠাকুর গোলক পাগলকে নিয়ে, তারক গোসাইকে নিয়ে সুন্দরভাবে ভোজন করলেন। তারপর দিন থেকে একদিন করে 15-20 দিন গত হয়ে গেছে। হঠাৎ করে আজ আমার তারকের বাড়ির কথা মনে পড়েছে। দেখেন ভগবানের লীলা কেমন আর ভক্তের ভাবনা কেমন। যার ঘরে বৃদ্ধা মাতা, এক সাজের তন্ডুল পর্যন্ত নেই, সন্ধ্যা রাতে তারা কি ভোজন করবে, এক মুঠো চাল নেই, রান্নার কোনো বেসাথী নেই, কিন্তু ঠাকুরের এমনই মহিমা। আবার তারক বাজারে গেছিল হাটের থেকে কিছু জিনিস কিনতে, কিন্তু সে ভুলে গেছে যে মালিক যে ভাবনার যিনি ভাবিয়ে তোলেন, তিনি ভাবনাকে আজ শূন্য করে রেখেছে। 20টা দিন গত হয়ে গেছে। আবার তারক 20 দিন পরে বাড়ির কথা মনে এসেছে, গুনগুন করে বাড়ির কথা চিন্তা করে একটু বিষণ্ণ বদনে আছে। ঠাকুর বলছে, ও তারক, বাড়ি যাবে বুঝি? বাড়ির কথা মনে পড়েছে তারক? তারক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছে, তারক যাও, অনেকদিন হয়েছে বাড়ি থেকে এসেছো,
আজকে বাড়ি যাও, আবার সময় করে এসো বাবা। তারকাজ শান্তি মায়ের পাদপদ্মে প্রণাম করেছে, পদধূলি শিরে নিয়েছে, ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রণাম করে পদধূলি শিরে নিয়েছে। আজ ধীরে 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 বাড়ির দিকে রওনা করেছে। মনে বড় কুডাক ডাকছে যে আমার মতো যুবক ছেলে থাকতে আমার মা যদি আজ অনাহারে মারা যায় থাকে, মারা তো অবশ্যই গেছে, কারণ 20 দিন না খেয়ে কেউ থাকতে পারে। মনে বড় কু গাইছে আজ তারকের, যে আমি গ্রামে গিয়ে বাড়িতে গিয়ে মুখ দেখাবো কি করে। তবুও ভয়ে ভয়ে মনের ভিতরে আকুলি বিকুলি করছে। চিন্তা করতে করতে গৃহাভিমুখে যাত্রা করছে। মনে ভাবছে দিনের আলো থাকা পর্যন্ত আমি গ্রামে ঢুকবো না, আমি রাতের অন্ধকারে যাব, ঘরের পিছন দিয়ে গিয়ে উঠবো, যাতে কেউ আমার সামনে লোক না পড়ে। লোকলজ্জা বলে একটা জিনিস তো আছে। তখন এমনি ভাবতে ভাবতে সন্ধ্যার পরে তিনি গ্রামের দিকে ঢুকছে। রাতের অন্ধকারে ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, যে কোন সাহসে কোন মুখে আজ সে ঘরে যাবে, যে ঘরে এক মুঠো চাল ছিল না, খাবারের কোনো অন্য সংস্থান ছিল না। হয়তো মা মারা গেছে, আর স্ত্রী, নূতন স্ত্রী, সেও নিশ্চয়ই সে বাপের বাড়ি চলে গেছে। কোন নববধূ না খেয়ে থাকে নাকি? যদি স্বামী ঘরে না থাকে কদিন থাকতে পারে? 1 দিন, 2 দিন, 3 দিন, 20টা দিন হয়ে গেছে। তারক গোসাই আজ ঘরের পিছনে বেড়ার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। মনে শুধু কু গাইছে। আস্তে আস্তে শুনতে পাচ্ছে শাশুড়ি পুতের বউ দুইজনে বারান্দায় বসে কথা বলছে। তারক গোসাইয়ের মা বলছে, বৌমা, আমার তারক সেই 20 দিন আগে ওড়াকান্দি চলে গেছে। বললো আমি বাজারে যাচ্ছি, কিন্তু ওড়াকান্দি গেছে বলে খবর পেলাম। তার তো কোনো শরীর খারাপ হয়নি, কোনো অসুবিধা হয়নি তো? তখন তারক গোসাইয়ের স্ত্রী বলছে, না মাগো, যেজন ওড়াকান্দি যায় তার কোনো ভয় থাকে না, কারণ গোলক বিহারী হরি এবার ওড়াকান্দি এসেছে জীবের দুঃখ তরানোর জন্য। ওড়াকান্দি গেলে তার সমস্ত বাধা মুক্ত হয়ে যায় মাগো, কোনো অমঙ্গল হতে পারে না তার। এই কথা বলা মাত্র, শোনা মাত্র আমার তারক গোসাই ঘরের পিছন দিয়ে ঘুরে এসে ঘরের সামনে এসে মায়ের শ্রীপাদ পদ্মের উপরে লুটিয়ে পড়েছে। মাগো, মাগো, তুমি ভালো আছো মাগো? তারককে ধরে তুলেছে। তারকের মনের ভিতরে একটাই প্রশ্ন, যে ঘরে তো কোনো চাল ছিল না, এরা কি খেয়ে বেঁচে আছে এতদিন? তারক বলছে, মাগো, তোমরা কি খেয়ে আছো এতদিন? আজ 20টা দিন হয়ে গেছে। মা হাসি মুখে বলছে, কেন বাবা, তুই না ওই ছোট্ট ছেলেটির মাথায় করে ঝাঁকা ভরে চাল, ডাল, তেল, লবণ কত কিছু পাঠিয়ে দিয়েছিলি বাবা, আমরা তাই খেয়ে বড় আনন্দে আছি। তারক গোসাই আজ স্তব্ধ হয়ে গেছে, কণ্ঠস্বর রোধ হয়ে গেছে। কারণ নিজে তো জানে আমি তো কারোর হাতে চাল ডাল কিনে পাঠাইনি। মা বলছে, কেন? ওই যে 10-12 বৎসরের একটি বালক, কত সুন্দর গৌর কান্তি চেহারা, মাথায় চাচর চুল, আকর্ণ আয়ত লোচন, উন্নত নাসা, কাদম্বিনী জোড় ভুরু তার, তাকে একবার দেখলে পরে আর নয়ন ফেরে না রে তারক। সেই ছেলেটি ঝাঁকা ভরে চাল ডাল কিনে নিয়ে মাথায় করে নিয়ে এসে দাঁড়িয়ে বলছে, মাগো, মাগো, আমার ঝাঁকাটা ধরো, দেখো আমি ছোট মানুষ, আমি পারি না। তবুও ওই তারক গোসাই আমাকে বলল যে একটু কষ্ট করে নিয়ে যাও, আমি অনেকদিন পরে আসবো তো। তারক গোসাই স্থিমিত হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে আজ। তারক বলছে, মাগো, তুমি জিজ্ঞাসা করনি সেই ছেলেটি কোথায় থাকে? বলে, বাবা হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম। বলছি, কোথায় থাকে? বলল কি, আমি ওই ভবের হাটে নাকি তার বাস, সে নাকি ভবের হাটে থাকে, মুটেগিরি করে খায়। যদি কোনো ভক্ত যদি মোট বওয়ার জন্য ডাকে, সেই ভক্তের নাকি তিনি মোট বয়ে দেয়। আজ তারক গোসাই তার মায়ের পা ধরে এমন ভাবে করুণ স্বরে ক্রন্দন করছে, মাগো, তুমি বড় ভাগ্যবতী মা,
আমি এমন কোন বালকের মাথায় আমি হাতের বেছাতি দেইনি মাগো। আমার দয়াল হরি আজ ভক্তের বোঝা বয়ে তোমার দ্বারে পৌঁছে দিয়েছে। গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দ হরি ধরি বলবন হরি বল হরি বল হরি বল। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবার হরি বল হরি বল।